আপনি কি এটা মনে করেন না যে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যদি কেউ লিখে সে মানে সে কি আর লিখতে পারবে না জীবনে বাংলাদেশে বা বইমেলায় বই প্রকাশ করতে পারবে? আমি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বহু লোক লিখছে, ওকে, বাংলাদেশে এখনো লেখা হচ্ছে। জি, আমরা তো তার বিরুদ্ধে কিছু বলছি না। আপনি যখন ওদেরকে ওরা আপত্তি যখন করছে আপনি তখন তাদেরকে কি বলতেছেন? মব বলছেন। আপনি তাদের ক্ষোভটাকে আপনি আনেন নাই, আপনি তো বলতে পারতেন, আলোচনা করতে পারতেন। আপনি সেটা না করে আপনি এটাকে মব বলে আপনি তাকে চিহ্নিত করছেন। আমি ওটারই প্রতিবাদ করছি। আমি তো বলি নাই, আমি তো এর আগে তো দেখুন তসমিয়া নাসরিনের বইটা বন্ধ হোক বা ওখানে বিক্রি না হোক এটা তো আমি বলি নাই। আমি বলেছি আপনি যখন এটা করেছে আপনাকে জনগণ যখন ক্ষোভ প্রকাশ করতে গেছে এটাকে আপনি মব বলছেন, এটার আমি আপত্তি করেছি। আমার মনে হয় আমার ওকে 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 তাহলে এইবার আমি বুঝতে পারছি। আমি যতদূর দেখলাম ওইখানে লোকজন গিয়ে বলতেছেন যে আগে তুমি মাপ চাও, আগে তুমি কানে ধরো, তাহলে আপনি মনে করেন যে ওইটা ঠিক আছে যে কেউ মানে ওকে বলতে পারে যে তুমি এটা করছো, এটা এটা এই বই তুমি এখানে বেচতেছো, তুমি এখন কানে ধরতে হবে, তোমার এখন মাপ চাইতে হবে। আমি বলি কানে ধরা মাপ ধরা এটা কিছু আমি কিছু বলি না, এটাকে আমি নিন্দা করতাম জানলে। কারণ কাউকে কানে ধরা, কাউকে শাস্তি দেওয়া এটা ডেফিনেটলি আমি ভিডিওতে তাই দেখলাম যে কানে ধরতে বলতেছো। না ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। আমি এটা সমালোচনা, সেটা ভিন্ন তর্কের বিষয়। আমরা তর্ক বলছি, আপনি আমার দেখেন পোস্টটা পড়েন, লেখকের স্বাধীনতার নামে জনগণের ক্ষোভকে যখন আপনি দমন করতে চেষ্টা করেন আপনি আসল তর্কটাকে আপনি আড়াল করে ফেলেন। আসল তর্কটা জনগণের ক্ষোভ প্রকাশ করার অধিকার তার রয়েছে, আর সে ক্ষোভ সে প্রকাশ করতে গেছে, তাকে আপনি মব বলছেন। এটা তো না, কি বলা উচিত ছিল? কি বলা উচিত ছিল? আপনি ক্ষোভ শোনা উচিত ছিল, আপনি বই শোনানো উচিত ছিল, অথবা আপনি নীতিগত বোঝানো উচিত ছিল যে ভাই আমরা তো এটা 21শে বইমেলা, এটা সকলের বই আমরা এখানে প্রকাশ করি বা কিছু একটা। আপনাকে কথা শুনতে দিতে হবে, কেন বাংলা একাডেমি নিজেরও নীতি ছিল এমন কোনো বই আপনি ওখানে প্রচার করবেন না যেটা অবশ্যই 21-এর সংবিধানের বিরোধী। ফরহাদ ভাই, আমি 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 আপনার একজন এটাকে কি বলে, আমি এই পলিটিক্যাল পার্ট থেকে না কিন্তু অন্য জায়গায়, কারণ ওগুলি আমি একটু যেহেতু আমার বুদ্ধিশুদ্ধি কম, আমি একটু কম বুঝি, কিন্তু আমি আপনাকে পড়ি, আমি আপনাকে একটা লম্বা সময় ধরে আপনাকে পড়া তো আমি এই জীবনে কোনোদিন এরকম পাইলাম না যে আপনি কোনো লেখারে কোনো একটা নীতিমালার মধ্যে দিয়ে নিতে চান, এরকম আমি জীবনে বুঝি নাই ফরহাদ ভাই, যে এটা বাংলা একাডেমির নীতিমালা হোক, ধর্মীয় নীতিমালা, কিচ্ছুর মধ্যে আপনি নিতে চান, এটা আমার জীবনে মনে হয় নাই। না কেন নিতে যাবো না, আমি তো লিবারেল না, দিকের সন্দেহ নাই, আমি তো জনগণের পক্ষে কথা বলি, ফলে লিবারেলিজমের সঙ্গে তো আমার বিরোধ থাকবে। আমি নিতে চাইবো না কি জন্য? আপনি আমাকে ডেফিনেটলি জনগণের পক্ষের নীতিত্বের পক্ষেই লড়তেছি আমি। এখন যারা এই জনগণ মানে সংখ্যাগরিষ্ঠ জনগণ, তাই তো? মানে ডেফিনেটলি সাধারণ মানুষ যারা, তাদের আমরা বলি না যাদের কথা আমরা শুনতে চাই না, অর্থাৎ 90%, দমন করি, অর্থাৎ 90% ডেফিনেটলি 90% মানুষ। তাইলে আপনি 90% মানুষ যেইটা যে সময় যে সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্তটার পক্ষে আপনি থাকতে চান, আপনার ব্যাপারটা হচ্ছে এরকম। এবং এইটার জন্য যে কোনো না, আমি মানে আপনি আমাকে আবার, আমাদের তো যে কোনো জিনিসের একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল থাকা দরকার। ইউনিভার্সাল প্রিন্সিপালটা হচ্ছে যে একটা জনগোষ্ঠীর তার কিছু সঙ্গত ক্ষোভ বিক্ষোভ থাকবেই, ঠিক আছে না? সে ক্ষোভ বিক্ষোভকে আপনার শোনা এবং তার প্রতি সুরাহা করা, তার ক্ষোভ বিক্ষোভ সবসময় যে আপনার সঙ্গত এটা তো আমি একবারে দাবি করিনি, কিন্তু ক্ষোভ বিক্ষোভ শোনাটাই হচ্ছে রাষ্ট্রের কর্তব্য, ক্ষোভ বিক্ষোভ শোনাটাই আমাদের কর্তব্য। কিন্তু আপনি ক্ষোভ বিক্ষোভ না শুনে আপনি যখন মব দিয়ে ট্যাগ দেন তখন এটা হয়ে যায় বিপজ্জনক। আপনি যে মব দিয়ে ট্যাগ দিবেন কি জন্য? আপনি যদি মনে করেন আপনি যদি তখন সে গিয়া ওকে কান ধরতে বলছে, আপনি না তুমি এটা করতে পারো না, এটা বিচার করার অধিকার তোমার নাই, তুমি বাংলা একাডেমি আছে তার প্রশাসন আছে সেখানে গিয়ে তুমি নালিশ করো, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং অলটুগেদার। কিন্তু আজকে সকলে মিলা তথাকথিত সেকুলাররা হঠাৎ করে ঝাঁপায় পড়ছে যে আজ এই মাদ্রাসার ছেলে, এর আগে দেখেছি আমরা মাদ্রাসার ছেলে দেখলে এরা সব জঙ্গি, মাদ্রাসার ছেলে দেখলে এগুলো সব আপনার, এটা তো হতে পারে না। এই ধরনের ট্যাগিংটা তো খুব খারাপ। মাদ্রাসার ছেলে দেখলে জঙ্গি তো ব্যাপারটা এরকম না, আপনাকে তো এইটাও লিখতে হচ্ছে যে আগে যেমন এরকম একটা ট্যাগ দেওয়া হচ্ছে, এখন একটা হিন্দু দেখলেই সে ভারতের দালাল, একটা মন্দির দেখলে একটা, ওইটাও তো আপনারা বলতে হইতেছে আসলে, মানে এবং ক্রমাগতভাবে আপনারা এটা বলতে হচ্ছে, অনেক মানুষের নিন্দা সহ্য করতেছে, কিন্তু আপনি এটা স্পষ্ট বলতেছেন যে আগে যেমন ওদেরকে ট্যাগ দেওয়া হয়তো এরকম ট্যাগ এখন হিন্দুদের দেওয়া হচ্ছে। আপনি যখন চিন্ময়ের ইয়া দাবি করলেন, যে বললেন যে না ওকে, আমি একটা অনুষ্ঠান দেখতেছিলাম কালকে আপনাকে নিয়ে দেখার সময়, আপনি বিএনপির জহিরুদ্দিন স্বপনকে জিজ্ঞেস করতেছেন যে আপনারা এই মামলাটা এখনো কেন তুলে নেন নাই এবং আপনারা কি কারণে তাকে এরকম একটা মামলা দিয়ে রাখছেন, তার কথা আপনি শোনেন,
সে কিভাবে গেছে সেটা আপনি শোনেন, তখন আপনাকে এই ব্যাপারগুলি আপনি কেমনে দেখেন? এইটার সাথে আমি যে সেকেন্ড যে পার্টটা করছিলাম যে আপনি যখন মাজার ভাঙতে গেল, মাজার ভাঙা হইলো এবং যেটাকে আপনি গরিব মানুষের মাজার বললেন, তখন এইটা জনগণের ক্ষোভটা তখন এটা আপনি আসলে কেমনে দেখছেন, মানে এটা আলাদা কেমনে করতে পারছেন আর কি? না, আপনি খেয়াল করেন মাজার ভাঙার সম্পর্কে আমি বলেছি যে আপনার যে কারো মাজার সম্পর্কে ভিন্ন মত থাকতে পারে। আমাদের ইসলামীদের মধ্যে একটা ধারা থাকতে পারে, তাই মনে করি ঠিক আছে মাজার আমরা চাই না, আবার হতে পারে, মত হতে পারে। কিন্তু আপনি যদি কোনো মাজার ভাঙেন এটা তো ফৌজদারি অপরাধ, আপনি এটা করতে পারেন না, ঠিক আছে না? ফলে আমি সেই প্রতিবাদগুলো যেটা যেটা ইউনিভার্সাল, দেখুন খালেদ আমি কিন্তু বারবার আমার কথা শুনে দেখবেন আমি অলওয়েজ ইউনিভার্সাল প্রিন্সিপালের পক্ষে দাঁড়াচ্ছি। আমি যদিও গরিবের পক্ষে, কোনো সন্দেহ নাই, কিন্তু গরিবের পক্ষে দাঁড়াতে গিয়ে আমি ইউনিভার্সাল প্রিন্সিপাল যেটা ধনীরাও মানতে বাধ্য। আমি তো গরিবের আপনার একমাত্র একাধিপত্যের কথা কখনো বলি নাই। ফলে আপনি মাজার ভাঙবেন এটা নিশ্চয়ই আমার রাষ্ট্রের কাছে আমার ফরিয়াদ জানাবার অধিকার আছে, এটা ফৌজদারি অপরাধ এবং যারা ভেঙেছে তাদেরকে গ্রেফতার করা, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব। ডক্টর ইউনূস এটা করেননি, ফলে এটাতে যে দেখেন এখনো কিন্তু এই যে ব্যাপারগুলো চলছে, সেই জন্য আমি বলছি যে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে কোন কনটেক্সটে, কোন ঘটনায়, কোন বিশেষ দিকটা আমরা হাজির করতে পারি, আর তার কোন বিশেষ দিকটা আমরা মনে করি নিন্দাও করতে পারি। যেটা আপনি একটু আমাকে ধরিয়ে দিলেন যে ঠিক আছে তারা কান ধরতে বলছে, না আমি এটার পক্ষে না। ডেফিনেটলি আপনি যে কোনো মানুষের ডিগনিটিকে আপনি আহত করবেন, তাহলে তো আমরা এই গণঅভ্যুত্থান কেন করলাম? আজকে আপনার চিন্ময়ের পক্ষে আমি দাঁড়িয়েছি। গণঅভ্যুত্থানের পরে আপনি পুরনো ব্রিটিশ আইনে রাষ্ট্রদ্রোহিতার আইনের দ্বারা কাউকে গ্রেফতার করা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ডক্টর ইউনূসের সরকার সে বিশ্বাসঘাতকতা করেছে, এবং সেটা আমি ডেফিনেটলি বলবো যে এটা তার করা উচিত হয়নি, এবং সেটা তার সামনে গিয়ে আমি তাকে পরিষ্কারই কথাটা বলেছি। আমি এটা বলে এবং এই যে বিভিন্ন নিন্দার কথা নিয়ে বলেছেন, আমি নিন্দার মুখোমুখি হয়েছি। কারণ আমি যখন আপনার কি বলে এই যে মাদ্রাসার ছেলেদেরকে যখন নিয়ে যাচ্ছিল আপনার সন্ত্রাসী বলে, আপনি জঙ্গি বলে ধরছিল, তখন আমি দাঁড়িয়েছিলাম একা। ফলে তখন আপনার সমস্ত সেকুলার মহল আমাকে জঙ্গি, জামাতি, হেন কোনো কিছু নেই, তারা সব বলেছে। তো তাতে কি হয়েছে? ইতিহাস তো দেখবে আমি কি করি। কিন্তু আমি একটু জানার জন্য, আপনি যাদেরকে সেকুলার মহল বলতেছেন বা যাদেরকে ওরকম বলতেছেন, তাদের মধ্যে অনেকে তো আপনার তত্ত্ব, আপনার শিক্ষায় তারা শিক্ষিত, আপনার দীক্ষায় তারা দীক্ষিত, আপনার আলোকিত। এমন কি আপনার কাছ থেকেই শোনা যে আপনার সাথে তো সেকুলারদের কোনো বিরোধিতা নাই, আপনি তো ইসলামের সঙ্গে কোনো বিরোধিতা নাই। ইসলাম আমি একটু অ্যাড করি, ইসলাম বনাম সেকুলারিজমের বাইনারি, হ্যাঁ এর বিরুদ্ধে আমি লড়াই করছি। এরকম তো কোনো বাইনারি। কিন্তু আপনি যখন একিউজ করতেছেন যারা এরকম হালকা পাতলা কথা বলে, তাদেরকে আপনি আবার সেকুলার ঘরানার বলতেছেন কেন? কারণ অনেক ইসলামিস্টরাও তো আপনার আসলে ডেফিনেটলি যে ওদেরকে সেকুলার বলি যারা আপনার ধর্মকে তাদের জীবন থেকে এবং সামাজিক পরিসর থেকে, রাজনৈতিক পরিসর থেকে একদম আলাদা গণ্য করে। এই অর্থে সেকুলারিজম একটা বিশেষ ধরনের দৃষ্টিভঙ্গি, যেটা আমাদেরকে আগামী দিনে একটা জনগোষ্ঠীকে, রাজনৈতিক জনগোষ্ঠী গঠন করবার ক্ষেত্রে এটা অনেক বড় বাধা। ঠিক তেমনি তথাকথিত, খেয়াল করেন আমি এটার সাথে ব্যবহার করি, ধর্মবাদী যাতা ধর্মের নামে আসলে জাতিবাদ করে, কেমন এদের আমি বিরোধী। আপনি তো ধর্ম এবং বনাম সেকুলারিজম এই বিরোধিতা দরকার না, এটা জাতিবাদ থেকে এটা তৈরি। আমি মুসলমান জাতি, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, ফলে ইসলামী একমাত্র এখানে কায়েম হবে, আমি তো তারও বিরোধিতা করি। ইসলামের তো আরো প্রিন্সিপাল আছে, পলিটিক্যাল ফিলোসফিক্যাল প্রিন্সিপাল আছে। আপনি আমাদের প্রোক্লেমেশন আছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটাই তো ইসলামের মর্মবাণী। তো ওটা তো ইসলামী রাজনীতি। কিন্তু আপনি তো কখনো আপনার মনে হয় কিনা, এটা এই পর্বের শেষ প্রশ্ন, কখনো আপনার মনে হয় কিনা আপনি যেটাকে ইসলাম মনে করতেছেন বা আপনি যেটাকে ইসলাম হিসেবে ব্যাখ্যা করতেছেন ফ্রম ইবাদত নামা টু টুডে, ওই ইসলামের সাথে সরাসরি বিরুদ্ধ পক্ষ দাঁড়ায় যায় যখন আপনাকে বলতে হয় যে তোমরা যদি মনে করো আমাকে কতল করে ফেললে, অর্থাৎ আপনাকে, আমাকে না, আমাকে কতল করে ফেললে তোমাদের ইসলামী শাহী বা ইসলামের আদর্শ, তাহলে আমি দাঁড়ায় আছি, আমাকে কতল করে ফেলো, এই কথাও যখন আপনার বলতে হয়, তো আপনি আসলে শুধু প্রতিপক্ষটা সেকুলারদের কেন করেন? মানে বলার সময় না, এটা তো ভুল বলেন না, আমি দুই পক্ষকে বলি। আচ্ছা, আমি দুই পক্ষে, আমি এটাতে ভুল বলছি না। আমি সারাক্ষণ আমি ফ্যাসিজম বিরোধী। যারা মনে করে আমি একমাত্র সহি, আমি ইসলামের ব্যাখ্যা দেবার আমি একমাত্র সহি, এটাকে ফ্যাসিজম বলে। এটার সঙ্গে ইসলামের কোনো
সম্পর্ক নাই। ইসলাম কাউকে ব্যাখ্যা করবার একচেটিয়া অধিকার দেয় নাই। এই জন্য আখেরি নবী এসছে, মানে নবী হওয়ার পরে আল্লাহর বরাতে আল্লাহর নামে আপনার বক্তব্য ঠিক এটা বলবার অধিকার ইসলাম কাউকে দেয় না। এরা প্রত্যেকেই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। যারা ইসলামের নামে এগুলো বলে এরা যে অ্যান্টি ইসলামিক, এটা প্রমাণ করা আমার জন্য খুবই জরুরি। কারণ ডেফিনেটলি আমি মনে করি বাংলাদেশের জনগণের কাছে এটা বোঝানো উচিত আমার, যে কোনটা আসলে ইসলাম তার কাছে সংগতিপূর্ণ, আর কোনটা আসলে একটা বিশেষ গোষ্ঠী তার অধিকার, তার কি বলে, তার ক্ষমতা, তার প্রয়োগ করার জন্য, তার ক্ষমতার জন্য সে তার বয়ানটা সে হাজির করছে। কারণ কোরআন শরীফ নিজের ব্যাখ্যা নিজের ব্যাখ্যা নিজে দেয় না। আপনি ব্যাখ্যা দেয় মানুষ, মানুষের বিবেক বুদ্ধি বৃত্তি এগুলো দেয়। আর মানুষ জন্ম থেকেই এই বিবেক বুদ্ধি এগুলো নিয়ে আসছে। আপনি যখনই বিবেক বুদ্ধিকে, শেষ করে একটু ছোট করে কথা, বিবেক বুদ্ধি এটাকে বাদ দিয়ে আপনি যখন এটাকে একটা আক্ষরিক ভাবে পড়েন, তা বোঝা গেল আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। কারণ আপনি বিবেক বুদ্ধি ব্যবহার করছেন না। আপনাকে দিয়েছি তো আল্লাহ এটা বুঝতে। ফলে আমি আপনার সঙ্গে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা তো ডেফিনেটলি আমার বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা, জ্ঞান দ্বারা, প্রজ্ঞা দ্বারা আমরা আলোচনা করে মীমাংসা করতে পারি। কিন্তু আপনি আমাকে বললেন না, আপনার কথা শুনতে হবে, আপনি হাদিস এটা ওটা শুনতে হবে, আপনি যে তাফসীর করছেন ওটা একমাত্র তাফসীর, তখনই এটাকে বলে ফ্যাসিবাদ। এটা তো ইসলাম তো করতে দেয় না। ফরহাদ ভাই, আমার দ্রুত অনেকগুলি প্রশ্ন করতে, আমি দ্রুত খালি বলে যাই যে আপনার এই বক্তব্যের সাথে কিন্তু ফিলোসফিক্যালি আমি একদম একমত। আজকে থেকে না, আরো 30 বছর আগে থেকে আমি ফিলোসফিক্যালি একমত। কিন্তু আপনার সাথে কি আপনি কি দেখেন এইখানে যারা ইসলামের কথা বলতেছেন, সেটা কওমি মাদ্রাসার বড় আলেমরাই হোক বা ইয়ার আলেমরাই হোক, তারা তো একটা ঘরানা, একটা তাফসিরের একটা গ্রুপ তারা ফলো করতেছেন, সেটা দেওবন্দ হোক, সেটা ইউনো বা আলেমদের মধ্যে আমি যদি জামাত ইসলামের কথা বলি, তারা আবার তাফসিরের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু স্কলারদের, মওদুদি সহ আরো কিছু স্কলারদের কথা তারা বিষয় করতেছেন। তো এদেরকে আপনি আসলে এদের কথাই তো বেশিরভাগ বাংলাদেশের যাদের আমরা 90% বলতেছি তারা শুনতেছেন। তো তাদের সাথে তো আপনি কিভাবে, মানে এক জায়গায় কিভাবে দাঁড়াবেন? আপনি ছোট করে বলেন। তাহলে আমার বক্তব্যটা আমি দিয়ে যাবো, বলে যাবো, ঠিক না? আর তারা তাদের বক্তব্য বলে যাবেন। জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলামের সঙ্গে তাদের কিন্তু চিন্তার ব্যাখ্যা কিন্তু পার্থক্য আছে, মেলা পার্থক্য। এটাকে বলে ডিসকোর্স বলে, বা আমরা বলি ডিসকার্সিভ ট্রেডিশন। এই ঐতিহ্য তো থাকবেই আমাদের। আপনি আজকে মওদুদির কাছ থেকে আপনাকে প্রভাবিত করতে পারে, আজকে আপনার কি বলে হেফাজতে ইসলাম প্রভাবিত করতে পারে। এটাই তো আমাদের শক্তির জায়গা। এটার মধ্যে বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন রকম ব্যাখ্যা থাকবে। ইসলামও এটাকেই প্রমোট করে। যেমন ফতোয়া দেওয়ার অধিকার আপনার আছে, ফতোয়া দেওয়ার অধিকার আছে। যে কোনো মুফতি, তার যদি ক্ষমতা থাকে, তার যদি সে প্রজ্ঞা থাকে, তিনি ফতোয়া দিবেন। কিন্তু ফতোয়া ইমপ্লিমেন্ট করবার অধিকার কোনো মুফতির নেই। ফলে ইসলাম তো অ্যালাউ করে ডেমোক্রেসি। এটা তো একটা, এই জন্য ইসলাম একটা মহত্বের দিক, তার সবচেয়ে ভালো দিক আমার মনে হয় যে বিভিন্ন, আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমাদের একদিন বিস্তারিত আলোচনা করতে হবে। যদি আমি তাফসীর করার ক্ষেত্রে মানে আমি আপনার স্কুলের একজন হয়ে আমি বলতে চাই যে তাফসীর তো আসলে আমার মন থেকে যেটা আসবে, আমি যেটা বুঝবো সেটাই আমার তাফসীর। আমার আরেকজন থেকে তাফসীরটা বোঝা তো এটা খুব, মানে সেটা নিয়ে আমরা একটা আলাদা আলোচনা করব না। আমরা 2-4টা প্রশ্ন যেগুলি আমাদের গবেষক দলরা রেখেছিল, তাদের কয়েকটা আমি আপনাকে আসলে করে ফেলতে চাই খুব দ্রুত। একটা হচ্ছে যে 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে নেতৃত্ব দিতে গিয়ে শহীদ জননী জাহানারা ইমাম বলেছিলেন, জয় আমাদের হবেই। তার মৃত্যুর পর তাকে নিজে স্মারকগ্রন্থ বের হয়েছিল, যদ্দূর মনে পড়ে সেখানে আপনি লিখেছিলেন, যার শিরোনাম তার জয় হোক। 90 দশকের মাঝামাঝিতে তার জয় চেয়েছিলেন আপনি, কিন্তু এখন আপনি জাহানারা ইমামের প্রতীকী গণ আদালতকে বলছেন মব জাস্টিসের বিশুদ্ধ নমুনা। আপনি মনে করেন কিনা, খুব দ্রুত যদি একটু বলেন, আপনি মনে করেন কিনা যেটা আপনার অবস্থানগত একটা পরিবর্তন? না, কোনো পরিবর্তন। তখন ডক্টর আচার্য জাহানারা বেগম জীবিত থাকতেন, তিনি সাক্ষী হয়ে তা বলতেন যে তিনি যখন আমাকে গণ আদালতে যোগদান দিতে বলেছিলেন, আমি তাকে পরিষ্কার বলেছি, আমি যে আদালত নির্মূলের রাজনীতি পরে, যে কি নামটা কি দিচ্ছেন আমরা নির্মূল কমিটি, আমি সেরকম ঘাতক এরকম নির্মূল কমিটির মধ্যে আমি থাকবো না। কিন্তু জাস্টিসের কথা যদি আপনি তোলেন, আপনার সঙ্গে আমি আছি, এটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে। ফলে তিনি জীবিত থাকলে, আজকে দুর্ভাগ্য তিনি নাই। এবং শুধু তাই নয়, জাহানারা ইমামের স্মরণে, এমনকি আমাদের শুভে কামালের স্মরণে আমি নারীগন্থার প্রবর্তন এখানে প্রতিষ্ঠা করেছি। ফলে আমাকে আপনার এগুলো বলে কোনো লাভ হচ্ছে না, কারণ আমি মনে করি যে জাহানারা ইমামের তার যে অবদান, তিনি যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে একটা ন্যায় বিচার তিনি
চেয়েছেন, আমি তার সঙ্গে একদম সম্পূর্ণ একমত। কিন্তু আপনি মব জাস্টিস, আমি এই কথাটা কেন তুলতে বাধ্য হয়েছি, কারণ আজকে কিন্তু আমরা ওই মবের কথা বলে এই মব জাস্টিসকে বিকৃতভাবে হাজির করে আমরা কি করছি, আবার ইসলামকে আমরা টার্গেট করছি। এটা ঠেকানো আমার দায়িত্ব বোধ করেছি। আমি যেহেতু জানা আমি ওকে ভালোবাসি, আমি শুধু তাই না খালেদ, আমি সবচেয়ে ভালো একটা কবিতা আমার জীবনে আমি লিখেছি জাহানারা আমি আমার সম্পর্কে, যে রাষ্ট্রদ্রোহী জাহানারা আসছে সাবধান, এটা লিখেছি আমি। ফলে এটা তো খুব পরিষ্কার, আমাদের অবস্থান কখনো বদলায়নি। ওকে, আমি গতকালে আপনার ফেসবুকের একটা পোস্ট পড়তেছিলাম, সেখানের মধ্যে একটা লাইন আপনার আমি কোট করতেছি, ইনসাফ হবে যদি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য তৌহিদি জনতাও গণ আদালত কায়েম করে, কিন্তু তারা সেটা করেনি। শুধু 21শে বইমেলায় গণ অভ্যুত্থান বিরোধী, মানে আপনি কি মনে করেন যেটাকে আপনি তৌহিদি জনতা বলতেছেন তাদের একটা গণ আদালত কায়েম করা উচিত, আপনি এটা মনে করেন, যদি এটার ইনসাফ মনে করেন? এটা তো শ্লেষাত্মক বলা, এটা হেটরিক। আচ্ছা, যেহেতু আপনি তৌহিদি জনতা খেয়াল করেন, ইনভার্টেড কমাটা দিয়েছে। তৌহিদি জনতা বলতে আমরা খালি মুসলমানদের বুঝি, কিন্তু আপনি যদি ওদের সঙ্গে কথা বলতে বসেন, আমি তাদেরকে প্রশ্ন করবো, তো আমরা তো মিল্লাতে ইব্রাহিম, তাহলে তো আজকে খ্রিস্টানরা তৌহিদি জনতার অংশ, আজকে জিউরা তৌহিদি জনতার অংশ, আজকে কি বলে রামকৃষ্ণ তৌহিদি জনতার অংশ, রামমোহন রায় তৌহিদি জনতার অংশ, রবীন্দ্রনাথ ঠাকুর তৌহিদি জনতার অংশ, শঙ্করাচার্য তৌহিদি জনতার অংশ, সকলে তো একত্ববাদী, সকলে তো একেশ্বরবাদী। ফলে এই যে একত্ববাদ একমাত্র ইসলামের, এটা তো ভুল তত্ত্ব। একত্ববাদ তো ইসলামের একচেটিয়া না রে ভাই। আপনি ইসলাম আসছে মাত্র 1500 বছর আগে, তারও আগে বহু ধর্ম এসেছিল। ফলে আমাদেরকে এই ব্যাপারগুলোতে আমাদের যারা বাংলাদেশের, যারা আমাদের দেশের, আমাদের যারা জনগণ, যারা ধর্মপ্রাণ মানুষ, তাকে তো বুঝাতে হবে। তৌহিদি জনতার কথাটা যেন ইনভার্টেড ব্যাপারটা ব্যবহার করতে খেয়াল করেন। তৌহিদ একত্ববাদ ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনোথিজম আমরা আলোচনা করি, কিন্তু তৌহিদি জনতা তারা যখন এই নামে, এই স্লোগানে আপনি একটা আপত্তি করতে গেছে, আমাদের তো আপত্তি করার কিছু নেই, তারা করতে বলছে ফাইন। আপনি তাদের ক্ষোভটা শুনেন, জনগণের একটা অংশ থেকে হতে পারে, সেটা শুনি না আমরা, তাদের আপত্তিটা কি, এবং ন্যায়সঙ্গতার সমাধান করি। কিন্তু হঠাৎ করে বামপন্থীরা কথা নাই বার্তা নাই, প্রগতিশীলের কথা ঝাঁপাই পড়লো তাদের বিরুদ্ধে, তখন তাদেরকে রক্ষা করা এই আমার কর্তব্য। কিন্তু ফরাদ ভাই, আপনার কাছে মনে হয় না যে বামপন্থীরা বা অন্য একটা কোয়ার্টার না হয়ে ইসলাম ধর্ম বিশ্বাসী কিন্তু অন্যভাবে বিশ্বাস করে, ইসলাম ধর্ম দিয়ে বাংলাদেশ পরিচালিত তারা চাক, তারাও এই অংশটাকে, যাদেরকে তৌহিদি জনতা বলা যাচ্ছে, তাদের এই মুভটাকে পছন্দ করতেছে না, এরকমও তো হইতে পারে? হতে পারে, যদি আমি যদি তাদের যুক্তি শুনি, আমি যদি যুক্তিপূর্ণ বক্তব্য মেনে নেবো, তারা বলুক, অসুবিধা কি? কারণ আমি তো আপনার সঙ্গে আমি প্রথমত কি দেখেন, আমি খেয়াল করি, আমি একটা কথা বারবার বলেছি যে তৌহিদি জনতাকেও বুঝতে হবে, আছে কিন্তু আমার মধ্যে তাকেও কি বুঝতে হবে যে এই ধরনের আইডেন্টারিয়ান পলিটিক্সও কিন্তু আমাদের জন্য ইতিবাচক নয়। আপনি তাকে আগে বুঝাবেন, তার পক্ষে তার ন্যায়সঙ্গত অবস্থানকে সমর্থন করুন, তারপরে তাকে সমালোচনা করুন। আপনি তাকে ট্যাগ দিয়ে বাদ দিয়ে দিবেন, তা তো হবে না। তার যে বক্তব্যটার মধ্যে কোনটা তার সাবস্টেন্টিভ, কোনটা লজিক্যাল, কোনটা ন্যায়সঙ্গত, এটা শুনি না আমি। সমস্যাটা কি? ঠিক তেমনি আজকে ধরুন ওই যে আপনি চিন্ময়ের কথা তুললেন, সে তার যেটা ন্যায়সঙ্গতা শুনি না আমরা, আপনি তাকে রাষ্ট্রদ্রোহ মামলা ঢুকে রাখলেন আপনার জেলের মধ্যে, এদিকে আমাদের ভালো হলো? আমাদের ভালো তো হয়নি, এটা ঠিক না। এই ভালো না হওয়া প্রসঙ্গে আমাদের অনেকগুলি প্রশ্ন আসে, যে আপনি একদম স্পষ্ট বলেছেন যে 32 নম্বর বাড়ি ভাঙবার উস্কানি শেখ হাসিনা স্বয়ং দিয়েছেন। এই বাড়ি ভাঙার উস্কানি বা ওইটা আপনার বক্তব্য আপনি দিয়েছেন, কিন্তু আমার কাছে আপনার কাছে প্রশ্ন, যদি এটি বাড়ি ভাঙার উস্কানি হয়, এটি কি সরকারের উচিত ছিল বাড়িটি ভেঙে দেওয়া, নাকি সরকারের উচিত ছিল মানুষ আইসা বাড়ি ভাঙবে, তারা দেখবে, পরে আবার তারা বলবে না এরকম বাড়ি আর ভাঙো না, মানে যেটা আমরা ধারাবাহিকভাবে দেখলাম আর কি, আমি আর রিপিট করতে চাই না, ওইটা ঠিক ছিল না? মানে আপনি আমার পোস্টটা যদি পড়েন, জি, সেখানে আমি পরিষ্কার বলেছি যে এই বাড়ি ভাঙাটার ভূরাজনৈতিক বাস্তবতায় তার কিন্তু নেতিবাচক প্রভাব আছে। আপনি যদি পড়েন আপনি দেখবেন। আচ্ছা, আপনি খেয়াল করেন, শেখ হাসিনা এই উস্কানিটা দেওয়াটা ছিল উদ্দেশ্যমূলক, কারণ ইতিমধ্যে মোদির সঙ্গে তার দেখা হওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনি তার অভিষেকে যাননি, এবং এই যে ভূরাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই বাড়িটা ভাঙা হয়েছে অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। আমি যখন পোস্টটা লিখছিলাম তখন যথেষ্ট তথ্য আমার কাছে ছিল না, কিন্তু এটা অত্যন্ত পরিকল্পিতভাবেই এই উস্কানিটা দেওয়া হয়েছে, এবং যারা এই উস্কানি দিয়েছে তারা কিন্তু জানতো এটা ঘটবে।
ঠিক আছে, এটা ঘটবে। ফলে আমি মনে করি যে এটাতে ভাঙা বা না ভাঙা, দেখুন গণ অভ্যুত্থান বা বিপ্লব মাত্রই ভাঙচুর থাকবে। আপনি এটা দিয়ে এই রোমান্টিক আইডিয়া এই দিয়ে আমাদের কোনো লাভ না, নেই। ঠিক আছে। কথা হচ্ছে এটাকে কনস্টিটিউটিভ জায়গায় আমরা কি নিতে পারি সে গুরুত্বপূর্ণ। সেদিক থেকে খেয়াল করেন, শুরুর দিকে আমরা কোনো প্রকার ভাঙচুর চাই নাই, কোনো প্রকার জীবনহানি চাই নাই, এবং এই সরকার এসে অত্যন্ত শান্তিপূর্ণভাবে যে কাজটা করেছে এটা একটা অভূতপূর্ব বিষয়। আমি একটু আগে অন্যান্য ক্ষেত্রে ডক্টর ইউনূসের নিন্দা করেছি বটে, কিন্তু এটা তো আমাদেরকে মানতে হবে যে তারা তো এটা করতে চেয়েছেন, তারা তো শান্তিপূর্ণভাবে সবকিছু করতে চেয়েছেন। কিন্তু একটা দুর্বল শিথিল সরকারকে দিল্লি বারবার বারবার অস্থিতিশীল করছে, বারবার তাকে উৎখাত করার চেষ্টা করছে। তো আপনি কি তার বিরুদ্ধে দাঁড়াবেন না? মানে তার মানে আমি আসলে তার মানে আমি শেষ করি জি। তার মানে হচ্ছে মহিলাদেরকে মাকরু বলার দ্বারা হানাফি মাযহাবে যে নিষেধ করা হয়েছে, কঠিন নিষেধ না, মানে নিরুৎসাহিত করা হয়েছে। ওকে, ঠিক আছে, এটা নিশ্চয়ই এটা নিরুৎসাহিত করা হয়েছে, এটা আপনি বলছেন, নিশ্চয়ই এটা একটা প্রণিধানযোগ্য। আমি দলিল দিয়েছি আমি এই বিষয়ে আর আপনার সাথে পরবর্তী প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে আমরা মানে আপনি এখানে আসবেন, অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, প্রশ্ন করেন, অনেকের মধ্যে অনেক ধরনের উৎসাহ আছে, অনেক ধরনের জানার বিষয়ও আছে। সেই জন্য আপনি যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা, যখন আপনি যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন, এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে। এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন? কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন। অনেকে, গোস্তাকি মাফ করবেন, অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন, কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন। এই ধরনের নিউজ, এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন? দেখেন, আপনি একজন স্বনামধন্য সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন। কিন্তু কোনো হিংসুক বা নিন্দুক যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচালি করে টাকা কামাই করে, এটাকে আপনি মানবেন? মানবো। আমি বক্তা না, মানবো। আমি হচ্ছে দায়ী আল্লাহ। আমি আপনি ঠোঁটে চেয়ে খান, কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে। আমি বক্তা নই। আমার পরিচয় হচ্ছে, দেখুন আমাদের একটা ইতিহাস আছে, আমি পেশাদার কোনো বক্তা নই, আমি হচ্ছে দায়ী আল্লাহ। আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই। এখন আসে টাকার বিষয়। বাংলাদেশে কেউ কোনোদিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে নেই। যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন 3 লাখ টাকা রেট রাখতাম, কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাবে সেটা আমি নিয়ে থাকি। দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ, এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন। হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনা ব্যবহার করেন, এটা আমি অহংকার করে বলছি না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে, আমি হেলিকপ্টার কেন চলি, হেলিকপ্টারে কেন যাই। বাংলাদেশে 2014 সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি। এখন অনেক বক্তা, স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন, তারা হেলিকপ্টার ব্যবহার করছে, এখন আর সমস্যা হচ্ছে না। আমারটাই আর কি সমস্যা ছিল। হেলিকপ্টারটা কেন ব্যবহার করি, আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি। গত পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে, দিনে বাদে জোহর, আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ, সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে। পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া, এই চট্টগ্রাম সাতকানিয়ায়। এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে 3টা প্রোগ্রাম করা কি আদৌ সম্ভব? না, সম্ভব না। যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাগাং রোড যেতে 1.5 ঘন্টা লাগে, তা আমি কিভাবে মেঘনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাছ করে পরের দিন চট্টগ্রাম যাই? আমাকে এটা অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে, এবং সেটা জনগণই দেখে। এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না। এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন? বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন? ট্যাক্সি হুজুর? এগুলো হচ্ছে আমি গাড়িও ব্যবহার করি যখন যেটা লাগে। আমি এখন প্যারাডো ইউজ করতেছি, এটা 3 কোটি টাকা। আমি ভিএট ইউজ করি 8 কোটি টাকা। আমি হেলিকপ্টার ইউজ করি, এটা 14 কোটি টাকা। এখনো আমি নৌকাতেও যাই, যেখানে যেভাবে আমার সুবিধা তখন সেভাবে সেখানে। না, সেটা ঠিকই আছে। আমি কিন্তু মনে করি যে এখন হিংসুক বা নিন্দুকরা কি বললো সেটা তো আপনার মতো না, সেটা ঠিক আছে। না, আমি কিন্তু মনে করি যে আপনাকে যত ব্যস্ত থাকতে হয়, আপনি যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন, এটা আপনার জন্য এটা আসলে কোনোভাবেই এটা মানে এটা কেউই এটা করবে না। আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার জায়গা থেকে আপনার এটা করতেই হবে। কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা, আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যাচ্ছেন এবং আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায়, আজকে এখানে কালকে সেখানে, সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা?
দেখুন, এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল। আমাদের যে বাংলাদেশে আমাদের যে আধ্যাত্মিক ঘরানার আমরা সন্তান, আপনি জানেন আমাদের বংশের মুরব্বী শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহ, তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক। টু নেশন থিওরির ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে এবং ডব্লিউ হান্টার তার বইতে উল্লেখ করেছে, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে এসেছে, ইসলামিক ফাউন্ডেশন বিশ্বকোষে এসেছে, কারামত আলী জনপুর রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে। ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে। উনি ইন্তেকাল করেছেন 154 বছর আগে। আমি ওনার সিলসিলায়, ওনার বংশের, আমরা জোনপুরি পীর সাহেব বলে খ্যাত। আমি যদি অন্য পীরদের মতে আব্বাসী মঞ্জিলে বসে পিরি মুরিদি করে যেতাম, তাহলে আমার কোটি কোটি টাকা বছরে আসতো। মূলত আমার হচ্ছে দিনের দাওয়াত দেওয়াটাই আমার মূল কাজ। তারপর প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওটি দেখলেন, আজকের টকশোটি দেখলেন, কতটা যৌক্তিক ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফরহাদ মজহারের যে কথাগুলি, সেই কথাগুলি কতটা যৌক্তিক ছিল, এনায়েতুল্লাহ আব্বাসীর কথাগুলি কতটা যৌক্তিক ছিল, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, একদল মানুষ ফরহাদ মজহারকে ভালোবাসেন, আবার একদল মানুষ ফরহাদ মজহারকে যুক্তিবাদী বলেন, আবার একদল মানুষ ফরহাদ মজহারকে বামপন্থী কিংবা নাস্তিক সমতুল্য বলে থাকেন। তো এখন আপনি আসলে ফরহাদ মজহারকে কোন বিষয়টি আপনি দেখতেছেন তার ভিতরে আছে। এবং ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী কিন্তু কম না। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী যুক্তিবাদী। ইনায়েতুল্লাহ আব্বাসী এমন একটি লোক যিনি তার কথায় কোনো না কোনো যুক্তি রেখেই তারপর কথা বলেন। তাকে আটকে ফেলবে এরকম মানুষ আসলে খুবই কমই আছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা রাজনীতি সম্পর্কে এবং ধর্ম সম্পর্কে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। তো সেই পরিপ্রেক্ষিতে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমাদেরকে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান, তাহলে ওই কমেন্টটি আরেকজন এসে পড়বে এবং সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এখন কথা হচ্ছে, এই কমেন্টের মাধ্যমে আরও একটি সুবিধা হচ্ছে, আপনি যদি কমেন্ট করে যান, তাহলে আপনার ওই কমেন্টটি আরেকজন এসে যদি পড়ে এবং সে যদি দেখতে পায় যে আপনার কমেন্টের ভিতর কোনো ভুল আছে, আপনার চিন্তাভাবনার ভিতর কোনো ভুল আছে, দেখেন আপনার চিন্তাভাবনা যদি ভুল থাকে, তাহলেই কিন্তু আপনার কমেন্ট বক্সে আপনি ভুল কমেন্ট করবেন। এখন আপনি বলতে পারেন, ভাই আমরা কি খারাপ চিন্তাভাবনা, ভুল চিন্তাভাবনা নিয়ে ঘুরি? অবশ্যই খারাপ চিন্তাভাবনা, ভুল চিন্তাভাবনা নিয়ে ঘুরেন না, কিন্তু মানুষ তো বলতেই তো ভুল না, মানুষের তো ভুল হবেই এবং অন্য একটি মানুষ সেই ভুলটিকে শুধরে দিবে, ধরিয়ে দেবে, এমনটাই তো আমরা আসলে আশা করি। এবং প্রিয় দর্শক, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব কিছুই আপনারা কম বেশি জানেন। তো আমাদের উচিত সবসময় একজন ভালো মানুষের পিছনে রাজনীতি করা, একজন ভালো মানুষকে রাজনীতির মাঠে সাপোর্ট করা। একজন ভালো মানুষকে যদি আমরা সাপোর্ট করি, তার পিছনে সময় দিই এবং তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করি, তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম একটি সুন্দর সুশৃঙ্খল রাজনৈতিক প্ল্যাটফর্ম পাবে এবং এই রাজনৈতিক প্ল্যাটফর্মে কিন্তু তারা সুন্দরভাবে কাজ করতে পারবে এবং দেশ ও দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবে, দেশের মানুষের জন্য কাজ করতে পারবে। প্রিয় দর্শক, যেই সব নেতা খাতা আছে যারা মনে করেন মাদক আসক্তি এবং মাদক বিক্রি করে থাকে কিংবা বিভিন্ন ধরনের নেশাদ্রব্য বিক্রি করে থাকে, এইসব লোকজনের কাছ থেকে একটু দূরে থাকবেন এবং এদেরকে সাপোর্ট করা বাদ দিয়ে দেবেন, যাতে করে এদেরকে যদি আপনি সাপোর্ট করা বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু এর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। হ্যাঁ, কিছু সংখ্যক নেশাখোর কিংবা কিছু মাতাল লোকজন এনাদের সাথে থাকবে, অবুঝ লোকজন, বোকা লোকজন এদের সাথে থাকে। এদেরকে সামান্য কিছু 50 টাকা 100 টাকা খরচ দিয়ে এদেরকে রাখে। এখন দেখেন, আপনি যদি বাইরে সঠিকভাবে কাজ করেন কিংবা ইনকাম করেন, যদি আপনি রিক্সাও চালান, তাও কিন্তু আপনার 6 থেকে 700 বা 800 টাকা পর্যন্ত ইনকাম হবে সব কিছু বাদ দিয়ে। তো এই সব নেতাদের পিছনে ঘুরে 50 টাকা 100 টাকা ইনকাম করে খাওয়া, ফ্যামিলির খারাপ কথা শোনা, কোনো ফ্যামিলি চায় না, কোনো মা বা ভাই বোন তারা কখনোই চায় না যে আপনি একজন মাতাল নেশাখোর নেতার পিছনে ঘোরেন। তো প্রিয় দর্শক, অবশ্যই একজন ভালো মানুষকে বেছে নিয়ে তারপর রাজনীতির মাঠে নামবেন এবং রাজনীতি করবেন, রাজনীতির মাঠকে সুন্দর করবেন। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।